আসসালামু আলাইকুম। এসকিউএড বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় পর্বে মূল যে টপিকটা এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা যারা ম্যানুয়াল টেস্টিং এ কাজ করবেন কিংবা তাদের ক্যারিয়ার শুরু করবেন তাদের জন্য আজকের এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হচ্ছে টেস্ট প্ল্যানিং অ্যান্ড টেস্ট কেস ডিজাইন। কিভাবে আপনি টেস্ট প্ল্যান করবেন এবং টেস্ট কেস ডিজাইন করবেন এই বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি ম্যানুয়াল থেকে অটোমেশন টেস্টিং এর যে ফুল গাইডলাইন এবং ফুল যে টিউটোরিয়ালটা আপনি স্টেপ বাই স্টেপ পাবেন তারই ধারাবাহিকতায় তৃতীয় পর্বে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আজকে যে পর্বটা আছে এখানে যা শিখবো সেটা হচ্ছে টেস্ট প্ল্যান ও এটি কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আলোচনা করব। কার্যকর টেস্ট কেস লেখার যে পদ্ধতি এই বিষয়টা, দেন টেস্ট ডেটা এবং টেস্ট সিনারিওটা কি এই সম্পর্কে আইডিয়া রাখবো। তারপরে হচ্ছে বাগ লাইফ সাইকেল এবং যে ডিফেক্ট ম্যানেজমেন্টটা আমরা যে টুলস গুলো ইউজ করি যেভাবে বাগ ট্র্যাক করি সেগুলো এবং বাগ ট্র্যাকিং যে টুলস আছে জিরা এবং বাগজিলা এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট প্ল্যানটা কি। এখানে আমরা স্পষ্টভাবে লিখে দিয়েছি খুব স্বাভাবিক যে ভাষাটাতে, সেটা হচ্ছে এটি একটি ডকুমেন্ট যা টেস্টিং কৌশল ব্যাখ্যা করে। আচ্ছা, এটা যদি আমি একটু বড় করে বলতে চাই এবং একটু বিশদভাবে বলতে চাই, আলোচনা যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে এসডিএলসি এবং এসটিএলসি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের দুইটা গুরুত্বপূর্ণ জায়গাতে একটা বেসিক যে কমন মেথডটা আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। একটা স্টেজ আছে। তো প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের যে প্রথমেই যে ধাপটা আছে সেটাতে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। ওকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা কি? আমরা আমাদের একটা ধরেন ই-কমার্স একটা সাইট আছে। আমাদের ই-কমার্স সাইটে কি ধরনের প্রোডাক্ট থাকবে এবং আমাদের পেমেন্ট মেথডটা কেমন হবে এবং আমাদের ইউজাররা কিভাবে প্রোডাক্টগুলো সিলেক্ট করবে, সমস্ত জিনিসগুলো ওখানে ব্যাখ্যা করা আছে। এমন না যে আমি একটা সফটওয়্যার তৈরি করেছি তারপরে আমি রিকোয়ারমেন্ট তৈরি করতেছি। না, আমি আমার আগে রিকোয়ারমেন্টটা আগে দিব, তার এগেইনস্টে আমার একটা সফটওয়্যার তৈরি হবে। ঠিক একইভাবে এই রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করার পরে একজন ডেভেলপার যেভাবে ডেভেলপ করার প্ল্যান তৈরি করে ঠিক একইভাবে একজন টেস্টার সে ধরেন হোয়াট এভার ই-কমার্স সাইট কিংবা দেখা যাচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট যাই হোক না কেন, যে ধরনের রিকোয়ারমেন্টটাই আছে সেই রিকোয়ারমেন্টটা খুব ভালো করে গো থ্রু করবে, খুব ভালোভাবে কি কি চাচ্ছে, কোন কোন ফিচার গুলো আছে এই বিষয়গুলো সে ভালোভাবে জানবে। জানার পরে এই বিষয়ের এগেনস্টে কিভাবে সে আপনার টেস্টিং সিনারিওটা তৈরি করবে। টেস্টিং সিনারিওটা বলতে কি, যেমন ধরেন একটা ই-কমার্স সাইট, এই ই-কমার্স সাইটে আমি কি করব? আমি আমার প্রোডাক্ট গুলো দেখাবো আমার ক্লায়েন্টকে এবং আমার প্রোডাক্ট গুলো হভার করে সে ভালোভাবে প্রোডাক্টটা সামনে পিছনে দেখতে পারবে। প্লাস এই প্রোডাক্টটা যখন সিলেক্ট করবে সেটা হচ্ছে অ্যাড টু কার্টে চলে যাবে। দেন অ্যাড টু কার্ট থেকে আমি যখন চলে গেলো তারপরে আমি হচ্ছে পেমেন্ট অপশনে যাব। দেন পেমেন্ট আমি কিভাবে নেব? আমি মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে নিব নাকি আমি কার্ডের মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে নিব? এই যে এই সিনারিও গুলো কিন্তু আমার রিকোয়ারমেন্টে দেয়া থাকবে। ঠিক এটার এগেইনস্টে আমি কিভাবে টেস্ট করব যে আমি যখন আমার টেস্টিং যে সিনারিওটা হবে যে আমার ক্লিক করার সাথে সাথে আমার যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা অ্যাড টু কার্টে যাচ্ছে কিনা, সরাসরি আমাকে পেমেন্ট সিস্টেমে নিয়ে যাচ্ছে কিনা, কিংবা অ্যাড টু কার্ট থেকে আমি পরবর্তীতে আরো নতুন করে প্রোডাক্ট অ্যাড করাইতে পারবো। একটা মানুষ তো একটাই যে প্রোডাক্ট কিনবে তা না। সেই ক্ষেত্রে সিনারিওটা এমন হইতে পারে যে একটা মানুষ এই টাইপের প্রোডাক্ট নিল,
ঠিক একইভাবে সে আরো ৪-৫টা প্রোডাক্ট কিনলো। যেমন চাল কিনলো যে একটা মানুষ, সেই মানুষটা দেখা যাচ্ছে সে ডালও কিনতে পারে, কিংবা ডালের সাথে সাথে অন্য কোনো তরি-তরকারিও কিনতে পারে, ডিমও কিনতে পারে কিংবা সবজি কিনতে পারে। সো শুধু যে আমি চাল কিনেই তাকে আমার ফুল একটা পেমেন্ট কমপ্লিট করতে হবে এমনটা না। আমাকে দেখা যাচ্ছে আরো সে কোনো কিছু গ্রোসারি কিনতেছে কিনা, এই পর্যন্ত আমার ফুল সিস্টেমটা কাজ করছে কিনা, এই সর্বোপরি বিষয়গুলো আলোচনা করে আমার মাথার মধ্যে রাখতে হবে। জাস্ট একটা বিজনেস সিনারিওটা কিভাবে কাজ করছে, ওয়ার্ক ফ্লোটা কেমন হচ্ছে, এটাই হচ্ছে আমার জানতে হবে। টেস্টিং সিনারিওটা যেটা, আমি কি কি টেস্ট করব, এবং এর মধ্যে আছে টেস্টিং কৌশল। আমি দেখা যাচ্ছে পেমেন্টে ডাবল ক্লিক করে দেখব, যে পেমেন্ট অপশনে ডাবল ক্লিক করে দেখার পরে দেখব যে আমার কি ধরনের সিনারিও তৈরি হচ্ছে, কিংবা আমি অ্যাড টু কার্ট থেকে আমি আবার বের হয়ে গেলাম, বের হয়ে আমি লগ ইন করার পরে এসে আমি কি আবার ওই অ্যাড টু কার্ট থেকে কন্টিনিউ করতে পারবো কিনা। এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বলা থাকবে যে আপনি আবার যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কেমন সিনারিও হবে। এই বিষয়গুলো আপনার সমস্ত কিছু মাথার মধ্যে নিয়ে কিভাবে আপনি টেস্ট করবেন, এটা জাস্ট মাথার মধ্যে আপনি একটা প্ল্যান করে রাখবেন। আপনি চাইলে একটা ছোট নোট করে রাখতে পারেন, ভার্বালি নোট, অফিসিয়াল। এটা কোনো রিপোর্ট না, আমি আবার বলতেছি, টেস্ট প্ল্যান কোনো অফিসিয়াল কোনো রিপোর্ট না। এটা হচ্ছে আপনি কিভাবে টেস্ট করবেন সেটা আপনি দেখা যাচ্ছে একা হতে পারেন, আপনার টিম হতে পারে, সবার সাথে আলোচনা সাপেক্ষে আপনার সিনারিওটা ভালো করে বুঝে কি কি ধরনের ঝুঁকি থাকতে পারে, কি কি ধরনের টেস্ট করতে হতে পারে, কি কি ধরনের আহ, মানে পজিটিভ টেস্ট করবেন, কি কি ধরনের নেগেটিভ টেস্ট করবেন, সমস্ত কিছু এই সিনারিওর মধ্যে থাকবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্ততে আমরা এখানে নোট ডাউন করে রেখেছি যে টেস্টের পরিধি। আমি বললাম যে এই পরিসরগুলো আমাকে চেক করতে হবে, এবং উদ্দেশ্য, আপনি কেন এই জায়গাতে টেস্ট করবেন এবং এই টেস্টিং এর উদ্দেশ্যটা কি। দেখা যাচ্ছে একটা মানুষ একটা ক্লিক করার পরে ফুল পেমেন্ট প্রসেস করার পরে আবার নতুন করে তাকে অন্য কোনো প্রোডাক্ট দেখাচ্ছে, কিংবা অন্য কোনো প্রোডাক্ট সে সিলেক্ট করতে পারছে। সো এই ধরনের সিনারিওটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি এটাকে সুন্দর করে অ্যানালাইসিস করে বলতে হবে যে না, এটা এভাবে হবে না, অন্যভাবে হতে পারে। আমরা মূলত এই জিনিসগুলোই চেক করব। ওকে, এন্ড সম্পদ ও সময়সীমা। আচ্ছা, আমার এই যে প্রসেসটা, এই প্রসেসটা যখন আমি সাপোজ আমি চালে ক্লিক করার পরে আমাকে চালের ফুল পেমেন্টটা শেষ করার পরেই যদি আবার আমার ডাল কিনতে হয়, তাহলে জিনিসটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি না। সুতরাং এটার ক্ষেত্রে আমি কিন্তু আমার ট্রাফিক হারাবো। আমার মেইন যে বিজনেস উদ্দেশ্যটা মানুষকে সহজ করে দেওয়া, সেটা কিন্তু হচ্ছে না। এবং এই ধরনের জিনিসটা যদি পাবলিশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। সেই জিনিসগুলো আমাদেরকে মানে খুব ভালোভাবে, এসকিউএ বলতে কি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে সফটওয়্যারটা পারফেক্টলি কাজ করতেছে কিনা সেটা না, এটার মধ্যে কোয়ালিটিটাও আপনাকে এনশিওর করতে হবে। আপনি এই কোয়ালিটিটা এনশিওর করা বলতে কি, যে যেমন আপনার সফটওয়্যার কিন্তু কাজ করতেছে, যে একটা ফুল পেমেন্ট প্রসেসটা হয়ে গেছে, তারপরে আপনার ডাল কিনতে বলতেছে, এটা কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স না, এটা কিন্তু সফটওয়্যার টেস্ট হয়ে গেল। বাট কোয়ালিটি অ্যাসুরেন্সটা এটা, যে আপনাকে চাল কেনার পরে আরো অন্যান্য গ্রোসারি যদি আপনি কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সিনারিওটা সুন্দর করে পারফেক্টলি আপনার ইউজারের অনুযায়ী, মানে ইউজার একসেপ্ট করবে এমন টাইপের সিনারিও আপনাকে ইন্ট্রোডিউস করানোই হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। সো জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, দেন হচ্ছে টেস্টের পরিষেবা, মানে টেস্টের যে পরিবেশ, সেটা হচ্ছে আমরা দেখব যে টেস্টটা কেমন হবে। যে আমাদের দেখা যাচ্ছে কার্ড পেমেন্ট, দেখা যাচ্ছে কার্ড দুই ধরনের হবে, ক্রেডিট কার্ড হতে পারে, ডেবিট কার্ড হতে পারে। সেই ক্ষেত্রে আমাকে দুই ধরনের সিনারিও আছে। মোবাইল ব্যাংকিং সার্ভিসে বেশ কিছু সার্ভিস আছে, যেমন হচ্ছে রকেট, বিকাশ, নগদ, ইউক্যাশ। সো এই ধরনের অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আমি যে ধরনের পেমেন্ট গেটওয়েটা নিয়ে কাজ করব, সমস্ত কিছু টেস্ট করা এবং ঝুঁকি এবং সমাধান পরিকল্পনা।
বিভিন্ন ধরনের ঝুঁকি হইতে পারে, যে দেখা যাচ্ছে আমার এই ঝুঁকির মধ্যে কি আসতেছে, যে আমার এই কার্ডের নাম্বারটা শো করতেছে, কিংবা আমরা এখান থেকে মাল্টিপল টাইম হচ্ছে পেমেন্ট পেয়ে যাচ্ছি। এই ধরনের অনেকগুলো ঝুঁকি থাকে, সেগুলো আপনাকে কিভাবে এড়াতে হবে সমস্ত কিছু পরিকল্পনা করাটাই হচ্ছে টেস্ট প্ল্যানিং। আশা করি আমি বোঝাতে পেরেছি। পরবর্তীতে আসেন যে টেস্টিং এর জন্য যে উদাহরণটা আমি এখন দিলাম, ই কমার্সের একটা ওয়েবসাইটের উদাহরণটা দিলাম, এবং মূল উপাদান যে বিষয়টা হচ্ছে কার্যকরী এবং অকার্যকরী টেস্টিং। তার মানে আপনাকে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের টেস্টিং তৈরি করতে হবে। টেস্ট কাভারেজ মানে আপনার সমস্ত কিছু কাভার হচ্ছে কিনা। যেমন হচ্ছে ধরেন আপনার শুধু ই কমার্স সাইটে তো আপনি শুধু ক্লায়েন্টের এজের দিক থেকে চিন্তা করলে তো হবে না। দেখা যাচ্ছে আপনি ওনার আপনার এন্ড থেকে আপনি প্রোডাক্ট ওখানে শো করাতে পাচ্ছেন কিনা, আপনি প্রোডাক্টের ডিসকাউন্ট দিতে পাচ্ছেন কিনা, প্রোডাক্ট আপডেট করতে পাচ্ছেন কিনা, সমস্ত কিছু আপনাকে দেখতে হবে। দেন হচ্ছে আহ এক্সট্রিম ক্রাইটেরিয়া মানে কিছু ক্রাইটেরিয়া থাকবে, যে ক্রাইটেরিয়া গুলো আমরা বলি ব্রাক প্রেডিকশন কিংবা অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে, যেগুলোকে আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে ওই ওই জায়গাটাতে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা। ওকে, কার্যকর টেস্ট কেস লেখার পদ্ধতি। আমরা এখানে আলোচনা করব যে টেস্ট কেস সফটওয়্যারের মানে মূলত আমরা টেস্ট কেস অনেক ক্ষেত্রে আমাদের লিখতে হয়। অনেক ক্ষেত্রে বলতে আমাদের যারা ম্যানুয়াল টেস্টিং হিসেবে টেস্টার হিসেবে কাজ করবে তাদের জন্য টেস্ট কেস লেখাটা বাধ্যতামূলক অনেক কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে। ম্যাক্সিমাম সব কোম্পানির ক্ষেত্রেই হয়ে থাকে, অনেক ক্ষেত্রে না। তো টেস্ট কেসটা আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে সেটা আমরা এখানে দেখব, যে টেস্ট কেস সফটওয়্যারের কার্যকারিতা যাচাই করে এবং এটা মানে সমস্ত কিছু পারফেক্টলি হচ্ছে কিনা এটা কিন্তু একটা রিটেন ডকুমেন্ট হিসেবে কাজ করে। এবং স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা হচ্ছে টেস্ট কেস আইডি, টেস্ট স্টেপ, তার পরবর্তীতে হচ্ছে প্রত্যাশিত ফলাফল, প্রকৃত ফলাফল, এবং হচ্ছে পাস ফেইলের যে স্ট্যাটাস সেটা আমরা দেখব আজকে, প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আপনি একটা টেস্ট কেস লিখবেন। তো টেস্ট কেস সাধারণত আমরা বিভিন্ন জায়গাতে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে অ্যাজুর ডেভঅপসের টেস্ট কেস লেখার একটা সুন্দর জায়গা আছে। ঠিক একইভাবে আপনি মাইক্রোসফটের যে এক্সেল শিট আছে ওখানে আপনি গুগল শিটে লিখতে পারেন, কিংবা আপনি ডকুমেন্টসেও লিখতে পারেন, যে যেভাবে যে কোম্পানি কনভেনিয়েন্ট ওয়েতে প্রেফার করে তাহলে আপনারা সেখানে লিখবেন। তো যেখানেই লিখেন না কেন বেস কিছু যে ধারণাটা আছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরলাম, যে টেস্ট কেস আইডি, দেন হচ্ছে টেস্ট স্টেপ, আপনি টেস্ট কেস আইডির পাশে একটা মডিউলও ধরতে পারেন, টেস্ট স্টেপ, তারপরে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট এবং স্ট্যাটাস। যেমন আমরা এখানে ধরলাম টেস্ট কেস 001 এবং হচ্ছে আমরা বললাম টেস্টের যে ধাপ ইমেল ও পাসওয়ার্ড লিখে লগইন এ ক্লিক করুন। ওকে, তার পরবর্তীতে কি হলো, প্রত্যাশিত ফলাফল ব্যবহারকারী লগইন হবে, প্রকৃত ফলাফল লগইন সফল এবং অবস্থান হচ্ছে পাস। যদি ভুল ইমেল হয় তাহলে ব্যবহারকারী লগইন করতে পারবেন না, এবং তার প্রকৃত ফলাফলটা সেটাই হবে যে উনি লগইন করতে ব্যর্থ হবেন এবং একটা এরর নোটিফিকেশন আসবে, এবং পাসের ক্ষেত্রেও সেক্ষেত্রে পাস হয়ে যাবে। ওকে, এবার আসেন টেস্ট ডেটা। আপনি কিভাবে ডেটা তৈরি করবেন, আপনি টেস্টিং এর জন্য যেই জিনিসগুলো প্রোভাইড করে আপনি প্রপার টেস্ট কেস রেডি করবেন কিংবা টেস্ট করবেন সেটাই হচ্ছে টেস্ট ডেটা। যেমন ধরেন আপনার পেমেন্ট মেথডে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কিংবা ফোন নাম্বার দিতে হবে, তারপর টাকার পরিমাণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকার পরিমাণের জায়গায় যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে তো হবে না। সো প্রপার জায়গাতে আপনার যে ডেটাগুলো প্রয়োজন, যে নেসেসারি যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনাকে দিতে হবে। অর্থাৎ এখানে ভ্যালিডেশনের একটা বিষয় চলে আসে। ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন এই দুইটা গুরুত্বপূর্ণ টার্ম যেটা কিউএতে সবসময় ব্যবহৃত হয়। ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন, ভেরিফিকেশনটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা বানাচ্ছি সেটা আমাদের যে বিজনেস ক্লায়েন্ট উনি আমাদেরকে বলছেন যে আমাকে এটা ওয়ার্ডপ্রেসে করে দিতে হবে কিংবা আমাদেরকে এটা পিএইচপি লারাভেলে করে দিতে হবে। তাহলে এটা পিএইচপি লারাভেলে হচ্ছে কিনা, তারপরে উনি যেমন ডিজাইন বলেছেন ওই ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটা
ভেরিফাই করা, সেটাই হচ্ছে ভেরিফিকেশন। এবং ভ্যালিডেশনটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা তাকে প্রোভাইড করতেছি সেটা পারফেক্টলি কাজ হচ্ছে কিনা, উনি যেমনটা বলেছিলেন ওইভাবে করার পরে ওই সফটওয়্যারটা প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা, কাজ ডেলিভারি করতেছে কিনা সেটা। তো এখানে অনেক ক্ষেত্রে ফিল্ড ভ্যালিডেশন থেকে থাকে, যেমন হচ্ছে আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে ডেফিনেটলি পাসওয়ার্ডটা হচ্ছে স্ট্রং হইতে হবে। সেক্ষেত্রে নর্মাল পাসওয়ার্ড 1 2 3 4 যদি হয়ে থাকে তাহলে সেটা কখনোই নিবে না। তো এই ধরনের অনেকগুলো ভ্যালিডেশন থাকবে। যে দেখা যাচ্ছে টাকার অ্যামাউন্টে অবশ্যই আপনাকে ফ্লোট টাইপের ভেরিয়েবল ইউজ করতে হবে। আপনি ইন্টিজার টাইপের ভেরিয়েবলে টাকা কিংবা আপনি স্ট্রিং টাইপের কোনো কিছু দিতে পারবেন না, কিংবা আপনি এখানে ক্যারেক্টার টাইপের কোনো কিছু দিতে পারবেন না টাকার জায়গাতে, অ্যামাউন্টের এরিয়াতে। সো এই বিষয়গুলো আপনাকে ভেরিফাই করতে হবে। ওকে, যেমন আমরা যদি বলি যে সফটওয়্যার যাচাইয়ের জন্য ব্যবহৃত ইনপুট বৈধ অবৈধ মেইল, মানে ভ্যালিড ইনভ্যালিড মেইল কিংবা পাসওয়ার্ড এটা দেয়া, তার টেস্ট সিনারিও, বাস্তবিক ব্যবহারিক কেসের জন্য সফল পেমেন্ট, অপর্যাপ্ত ব্যালেন্স, এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে। ব্যালেন্স পারফেক্টলি আছে কিনা এই বিষয়গুলো আপনাকে টেস্ট ডাটাতে চেক করতে হবে। এবং টেস্ট সিনারিও সম্পর্কেও আমি বেশ কিছু আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো বাগ লাইফ সাইকেল আসি এবার, এবং ডিফেক্ট ম্যানেজমেন্ট। বাগ বলতে কি, আহ, প্রচলিত নিয়মে অ্যারাউন্ড 1972 সালের দিকে একটা সময় ছিল যখন একটা কম্পিউটারের আহ, কাজ হচ্ছিল, বাট সামহাও কম্পিউটারটা কাজ করা বন্ধ হয়ে যায়, এবং যারা টেকনিক্যাল টিম তারা অ্যানালাইসিস করে দেখে যে ওখানে একটা বাগ অর্থাৎ সার পোকা আসার কারণে ওই কম্পিউটারটা কার্যকারিতা হারায় ফেলে তখন, এবং সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওই টেকনিক্যাল টিম ওই জায়গাটাতে বাগটা সরিয়ে দেয়, অর্থাৎ বাগটা ওখান থেকে মানে রিমুভ করে দেয়, অর্থাৎ এটাকে ডিবাগিং বলা হয়েছিল। তো ওই টার্ম থেকে শুরু হয় যে বাগ ডিবাগিং এর খেলা। এবং এই হচ্ছে বাগ, মানে কম্পিউটার যে সায়েন্সের যে একটা অংশ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে বাগ শব্দটা খুবই প্রচলিত একটা বিষয়, বাগ ডিবাগ। সো এই বিষয়ের পিছনে যে ঘটনাটা আছে এটা সংক্ষিপ্ত আকারে বললাম, এটা আরো ইলাবোরেট ভাবে বলা যেতে পারতো, কিংবা এই ঘটনাটা আমি এতটুকুই জানি, আমি যতটুকু পড়েছিলাম শর্টলি বলার চেষ্টা করেছি। তো বাগ এবং ডিফেক্ট টেস্টিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা হচ্ছে একটি বাগ রিপোর্ট করা হওয়ার পরে নির্দিষ্ট যে বেশ কিছু ধাপে এই বাগটা কিভাবে হচ্ছে এটা তুলে ধরাটাই হচ্ছে বাগ। এবং বাগের যে লাইফ সাইকেলটা, বাগটা হওয়ার পরে বাগটা সলভ করা পর্যন্ত যে বিভিন্ন ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলোই হচ্ছে বাগের লাইফ সাইকেল। তো আমরা দেখবো যে বাগের লাইফ সাইকেলটা কি। প্রথমে নতুন একটা যে বাগ ধরা হইলো, মানে যে প্রবলেমটা হইলো, নিউ নিউ হচ্ছে নতুন বাগ রিপোর্ট করা হচ্ছে, অর্থাৎ একটা প্রবলেম হয়েছে যে লগইন বাটনটা ক্লিক করার পরেও আমি ভ্যালিড ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরেও লগইন হচ্ছে না। তারপরে কি হইলো, আমি একটা বাগ লিখলাম, বাগ লেখার পরে আমি অ্যাসাইন করব আমাদের যে টেস্ট লিড অথবা ডেভেলপার বাগটা সলভ করবে, টেস্ট লিড কে না দিয়ে আমরা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অ্যাসাইন টু আমাদের দেখা যাচ্ছে এক্সিস্টিং ডেভেলপারকে অ্যাসাইন করে দিই। তারপরে কি হয়, যখনই অ্যাসাইন করা হয় ডেভেলপার সেই বাগটাকে ওপেন করে, অর্থাৎ ওই সেই ফেজটাতে বাগটি কনফার্ম হয়েছে এবং বাগ যে হ্যাঁ আসলেই আমি লগইন বাটন ক্লিক করতেছি লগইন হচ্ছে না। তারপরে ডেভেলপার এখানে ফিক্স করা অর্থাৎ সলভ করা। তারপরে হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে টেস্ট করি। আমরা হচ্ছে এখানে টেস্টিংটা কি কি টেস্টিং টার্ম হবে, এখানে হচ্ছে স্যানিটি টেস্ট করা, যে শুধু স্পেসিফিক আমি ভ্যালিড ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইনটা ক্লিক করতে পাচ্ছি, এবং এই চেকটাকেই স্যানিটি টেস্ট বলা হয়। আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি চেষ্টা করব যে আপনাদের নলেজটাকে রিশাফল করে রাখা এবং নলেজটাকে আপডেট করে রাখা, যে কোন কোন জায়গায় কোন কোন টার্মটা সবসময় ইউজ হয় সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরা। দেন আপনি হচ্ছে এখানে একটা স্যানিটি টেস্ট করবেন, আপনার বাগ যদি ফিক্স হয়ে থাকে, ডেভেলপার ফিক্স হয়েছে, দেন আপনি হচ্ছে এটা চেক করবেন রিটেস্ট হচ্ছে এসকিউএল টিম পুনরায় টেস্ট করবে, এবং
আপনার যদি বাগটা পারফেক্ট হয়, মানে ওকে হয়ে যায়, তাহলে আপনি বাগটা ফিক্স এবং কনফার্ম করে বাগটা ক্লোজ করে দিবেন। সো এই যে ফুল সিনারিওটা আপনাকে একটা বাগ লাইফ সাইকেল হিসেবে আপনার কাউন্ট করা হচ্ছে, এবং আপনি এটাকে জিরা, ট্রেলো কিংবা বাগজিলা, জিরা অথবা আজিউর ডেভঅপসে আপনি এটা কন্টিনিউ করতে পারেন। সো এই যে বাগ ট্র্যাকিং যে টুলসটা, এটা হচ্ছে আপনার অনেক কোম্পানি এখন অ্যাজিউর ডেভঅপসে কন্টিনিউ করতেছে, অনেক কোম্পানি প্রিভিয়াস জিরাতেও কন্টিনিউ করতেছে। তো আপনারা যে কোনো একটাতে মানে কন্টিনিউ করতে পারেন, সো জিরা অথবা বাগজিলা। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে কোম্পানিতে আপনি জয়েন করবেন, ওই কোম্পানিতে আপনাকে এক্সিস্টিং তারা যে প্যাটার্নে ফলো করে আপডেট করে রাখবে, সেই অনুযায়ী আপনাকে একটা বাগ লিখতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের টেকনিক্যাল টার্ম। তো আমরা হচ্ছে টেকনিক্যাল টার্মের পরে আমরা হচ্ছে কিভাবে টেস্ট কেস লিখতে হয় সেটা একটা দেখাবো। যে আমরা একটা কিন্তু গুগল শিট নিয়েছি, সেখানে দেখেন টেস্ট আইডি লিখেছি। আমি বলেছিলাম যে আপনি অনেক ক্ষেত্রে মডিউল লিখতে পারেন, যে যেমন লগইন মডিউল, ড্যাশবোর্ড মডিউল। হ্যাঁ, আপনি এটা চাইলেও লিখতে পারেন, নাও করতে পারেন। দেন টেস্ট কেসেস, আপনি এখানে টেস্ট কেস লিখবেন। দেন হচ্ছে টেস্ট ডাটা, তারপর হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, স্ট্যাটাস এবং হচ্ছে কমান্ড। আচ্ছা, আমি যদি একটা সুন্দর করে প্রথমে লেখার চেষ্টা করি 001 দিয়ে, মডিউল হচ্ছে লগইন, টেস্ট কেস do log in with valid mail and password. ওকে, আমরা যদি এখানে দিই, আচ্ছা এখানে হচ্ছে SQA দিলাম স্ল্যাশ SQA। আমরা টেস্ট ডাটাতে আমরা হচ্ছে দেখা যাচ্ছে ইউজার নেম, এখানে নিলাম ইউজার নেম। আমি জাস্ট সংক্ষেপে লিখতেছি, আপনারা যতটা মানে ইজিলি লিখতে পারেন আপনারা সেভাবে লেখার চেষ্টা করবেন। আমি টেস্ট ডেটাতে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখতেছি। এখানে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে system should log in system should log in successfully, expected result, actual result হচ্ছে log in logging successfully। ওকে, এখন দেখেন সেই জায়গাটা হচ্ছে স্ট্যাটাস। এখন স্ট্যাটাসের জায়গায় হচ্ছে আপনার পাস এবং ফেল হবে। তো আমি এটাকে যদি একটা প্যারা ব্যাংকের মধ্যে দিয়ে করে থাকি, যেমন আমার প্যারা ব্যাংকে SQA, এটা প্যারা ব্যাংক হচ্ছে একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের টেস্ট প্রজেক্ট গুলো আপনি এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মোটামুটি কিছুক্ষণ পর পর আপনার এই লগইন সেশনটা ওরা হচ্ছে রিফ্রেশ করিয়ে দেয়। সো দেখেন যে এখানে কিন্তু একটা এরর দিচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু রেজিস্ট্রেশন করলাম, বাট এটা কিন্তু একটা লগইন ফেইল দিচ্ছে, এরর দিচ্ছে, দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ক্যান নট বি ভেরিফাইড। তার মানে আপনাকে ভেরিফাইড করতে হবে। সো এটার জন্য আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। সো আপনি আগে করে ফেলছেন, এখন আর করতে পারতেছেন না, সো যার কারণে আপনি এখানে স্ট্যাটাসটা ফেইল দিবেন, ফেইল। ঠিক আছে, দেন আপনি কেন হচ্ছে এটার একটা কমেন্টসও দিতে পারেন। আপনি এইভাবে কন্টিনিউ করবেন। এরপরে লগ ইন করার পরে আপনি ডু লগ ইন উইথ ভ্যালিড মেইল অ্যান্ড পাসওয়ার্ড, আপনি ইনভ্যালিড মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে লগ ইনটা করতে পারবেন। ইনভ্যালিড মেইল অ্যান্ড পাসওয়ার্ড দেখা যাচ্ছে, ইউজার লিখলাম হচ্ছে ABC স্ল্যাশ P তে লিখলাম SQA, এটা দিয়ে should not logging successfully হবে এখানে। হ্যাঁ, should not logging successfully
এখানে হবে আনএবল টু লগ ইন, এটাতে হবে পাস। কারণ কি, আপনি ভ্যালিড মেইল দিয়ে আপনি যদি লগ ইন করতে পারেন তাহলে সেটা লগ ইন পাস হবে, কিন্তু আপনি দিচ্ছেনই ইনভ্যালিড লগ ইন। সো সেক্ষেত্রে আপনি যদি লগ ইন করে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে আমি তো বলেই দিচ্ছি যে আমি ইনভ্যালিড লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব এবং আমার লগ ইন হবে না, আমি এটা জানি, এবং আনএবল টু লগ ইনই হবে। তার মানে আমার এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট দুইটা মিলতেছে, তার মানে আমার রেজাল্টটা পাস হচ্ছে। সো এইভাবে আপনি আপনার টেস্ট কেসগুলো লিখতে পারবেন। সো আশা করি আপনারা আজকে টেস্ট প্ল্যান এবং টেস্ট কেসের একটা সম্যক ধারণা পাইলেন, এবং আপনারা চাইলে প্যারা ব্যাংকে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের টেস্টিং এর যে সিনারিও গুলো আছে আপনারা এখান থেকে কন্টিনিউ করতে পারেন। এটা আপনারা অটোমেশনও করতে পারেন, এটা আপনারা ম্যানুয়াল টেস্টিং এর জন্য আপনি টেস্ট কেস লিখতে পারেন, বিভিন্ন জিনিস টেস্ট করতে পারেন। সো এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এসকিউএ বাংলা টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আপনাকে ম্যানুয়ালি এবং অটোমেশনের যে জার্নিটাতে আপনাকে একটা সলিড ক্যারিয়ার, আপনার সলিড একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আশা করছি আমরা ইনশাল্লাহ আপনি আপনার ক্যারিয়ারে শাইন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।